আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। টেকনিক পাবলিকেশন এবং টেকনিক ইজি এডুকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের এমসিকিউ সমাধানের আরও একটি বিশেষ পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা কথা বলবো চ্যাপ্টার 11-র একটি পর্ব নিয়ে। তো এই পর্বে যাওয়ার আগে আমি তোমাদেরকে যেই কথাটা বলবো যে তোমরা যারা কেমিস্ট্রিতে দুর্বল আছো বা কেমিস্ট্রিতে ভালো করতে পারছো না, আশানুরূপ ফল পাচ্ছ না, তাদের জন্য কিন্তু আমাদের এই বইটি হতে যাচ্ছে একটি যুগান্তকারী বই। কেননা আমরা এই বইয়ের মধ্যে এমন কোনো অংশ নাই যেটা আমরা দিচ্ছি না। দ্যাট মিনস আমরা সকল কিছু এখানে কাভার করার চেষ্টা করতেছি। আমরা এখানে সিকিউ দিচ্ছি, আমরা এখানে এমসিকিউ দিচ্ছি, আমরা এখানে সাজেশন দিচ্ছি এবং প্রত্যেকটা অংশের সাথেই কিন্তু আমরা তোমাদের সিকিউ বা এমসিকিউ বা যেইটাই হোক না কেন প্রত্যেকটা অংশের সাথে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করে দিচ্ছি, সমাধান করার চেষ্টা করতেছি কিউআর কোডের মাধ্যমে। তো এই বইটি সংগ্রহ করলে তুমি একটা বই তো পাচ্ছই, প্লাস এর সাথেও কি পাচ্ছ, একটা শিক্ষকও ফ্রি পাচ্ছ। প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু আমরা কিউআর কোড দিচ্ছি এবং সেই কিউআর কোডের মধ্যে ভিডিওতে আমি তোমাদেরকে সকল কিছুই বা আমরা তোমাদেরকে সকল কিছুই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সো এটা তোমাদের জন্য হতে পারে একটি যুগান্তকারী বই, যেটা কিনা তোমাদেরকে কেমিস্ট্রিতে আরও বেশি বুস্ট আপ করতে, আরও বেশি হেল্প করতে সাহায্য করবে। তো আমি আশা করবো তোমরা যারা দুর্বল আছো তোমরা বইটি সংগ্রহ করবে। তো চলো এবার যাই আমরা আমাদের মূল আলোচনা, আমাদের বইয়ের যেই টপিক সেই টপিক ভিত্তিক আলোচনাতে। ওকে, তো দেখো আমরা আজকে কথা বলবো আমাদের টপিক নাম্বার 2। দেখো যেই টপিকের টাইটেল হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন, অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আমরা অ্যালকেনকে বুঝি। এই অ্যালকেন রিলেটেড যতগুলো প্রশ্ন আমাদের বিভিন্ন বোর্ডে এসেছে সেই সমস্ত প্রশ্নগুলোই সমাধান করা, সেই সমস্ত প্রশ্নগুলোই তোমাদেরকে বুঝিয়ে দেওয়াই হবে আমাদের এই পর্বের মূল উদ্দেশ্য। তো চলো আমরা আমাদের মূল কাজটি শুরু করি। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন কি বলতেছে দেখো, যে প্রোপেনের অণুতে কয়টি একক বন্ধন আছে? প্রোপেনের অণুতে কয়টি একক বন্ধন রয়েছে? সো আমরা একটু জাস্ট সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। দেখো ফার্স্ট এই সংকেতটি হচ্ছে প্রোপেনের সংকেত। এখন এখানে আমরা জানি যে অ্যালকেনের মধ্যে একক বন্ধন থাকবে। সো জাস্ট তোমাকে কাউন্ট করতে হবে যে এখানে কয়টা একক বন্ধন আছে, জাস্ট এইটাই হচ্ছে আমাদের মূল ফোকাস। তো দেখো একটু যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10, কয়টা বলো তো? 10টা। কয়টা? 10টা। সো 10 নামে কোনো অপশন আছে? ইয়েস, গ নাম্বার। সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। আচ্ছা, এরপরটা দেখো, স্বাভাবিক অবস্থায় কয়টি অ্যালকেনের সদস্য গ্যাসীয় অবস্থায় থাকে? এইগুলো জাস্ট হচ্ছে তথ্যভিত্তিক প্রশ্ন, তোমাদেরকে মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। সো মনে রাখবা, স্বাভাবিক অবস্থায় অ্যালকেনের প্রথম যে 4টি সদস্য আছে এরা গ্যাসীয় অবস্থায় থাকে। ওকে ফাইন। সো যাচ্ছি পরবর্তী প্রশ্নে, নিচের কোনটি ব্রোমোপ্রোপেনের সংকেত? ব্রোমোপ্রোপেন। আচ্ছা, তাহলে ব্রোমোপ্রোপেন তার মানে সবার সাথে ব্রোমিন থাকবে, এটা ট্রু। কিন্তু তোমাদেরকে এত সহজ প্রশ্ন এখানে দিবে না যে ব্রোমিন থাকলে যে তুমি ব্রোমোপ্রোপেন আইডেন্টিফাই করতে পারবা। সো এটা একটু ফলো করো। ব্রোমিন আসার আগের সংকেতটা হবে এরকম CnH2n+1, যেটা কিনা আমাদের অ্যালকাইল মূলক বা আর এর সংকেত। তার মানে বোঝানো হচ্ছে আমি যতগুলা কার্বন নেব তার দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন নিব, প্লাস তার থেকে একটা বেশি নেব। অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যার অনুপাত হবে, কার্বন যা হবে হাইড্রোজেন তার দ্বিগুণ হবে, প্লাস তার থেকে একটা বেশি হবে। সো এই রিকোয়ারমেন্ট যে ফিল আপ করবে সেই হবে আমার অ্যান্সার। দেখো এখানে ওরা অ্যান্সার বলতেছে ক নাম্বারটা। তাহলে আসলে আমরা একটা মিলাই, কার্বন আছে কয়টা? 3টা। হাইড্রোজেন 3-এর মানে 3টা ডাবল করো তাহলে কত হচ্ছে? 6 এর সাথে 1 যোগ করো কত হচ্ছে? 7। তো আমাদের ওই শর্তের বা ওই যে সংকেত সেই সংকেতের সাথে মিলে যাচ্ছে যে CnH2n+1। আচ্ছা, তো আমাদের 26-এর সঠিক অ্যান্সার হচ্ছে ক নাম্বার। 27, কোন যৌগটি রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়? অ্যালকেন সমূহ। আমরা জানি যে অ্যালকেন সমূহ রাসায়নিকভাবে অনেকটা কি হয়? নিষ্ক্রিয়র মতো আচরণ করে। কেননা অ্যালকেনের পক্ষে সংযোজন বিক্রিয়া করা সম্ভব নয়। অ্যালকেন শুধুমাত্র প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে। অ্যালকেনের মধ্যে কোনো ডাবল বন্ধন নাই যে তুমি সেখানে সংযোজন বিক্রিয়া ঘটিয়ে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করবা, সেই সুযোগটা সেখানে নেই। সো এই জন্য আমাদের 27-এর সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। আচ্ছা ফাইন, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে। পরবর্তী প্রশ্নে বলছে নিচের কোনটি প্যারাফিন? নিচের কোনটি প্যারাফিন? সো দেখো অ্যালকেনকে কিন্তু প্যারাফিনও বলা হয়, আবার অ্যালকেনকে আসক্তিহীনও বলা হয়, আসক্তিহীনও বলা হয়। ঠিক আছে, সো এই অ্যালকেনকে আমরা প্যারাফিন বলতে পারবো। এখানে অ্যালকেনের সংকেত হচ্ছে পেন্টেন। সো পেন্টেনকে আমরা কি বলতে পারবো? প্যারাফিন বলতে পারবো। সো অনেকগুলো নাম, এই নামগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন, অ্যালকাইল মূলকের যোজনী কত? অ্যালকাইল মূলকের যোজনী কত? সো অর্থাৎ অ্যালকাইল মূলক কত যোজনী বিশিষ্ট, মানে অ্যালকাইল মূলকটা সাধারণত কত যোজনী বিশিষ্ট হয়? ওকে, সো দেখো 29, অ্যালকাইল মূলকের যোজনী হচ্ছে 1। মনে রাখবা অ্যালকাইল মূলকের যোজনী কত? 1। আর এর যোজনী হচ্ছে 1। আচ্ছা, 30 নাম্বার, CnH2n+1 কিসের সাধারণ সংকেত? অ্যালকাইল মূলকের। কার সাধারণ সংকেত বলো তো?
অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1, অর্থাৎ সহজ হিসাব অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে যা অবশিষ্ট থাকবে সেইটাই হবে তোমার কি একটা অ্যালকাইল মূলক। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো, সোডিয়াম প্রোপানয়েডের সাথে সোডা লাইমের বিক্রিয়ায় কোন হাইড্রোকার্বনটি উৎপন্ন হয়? তো আমাদেরকে এখন বিক্রিয়ায় যেতে হবে। তো দেখো, এই হচ্ছে তোমার প্রথমটা হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড, এর সাথে সোডা লাইম, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এর মিশ্রণকে কি বলা হয়? সোডা লাইম। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলি আমরা সোডা লাইম, সোডা লাইম। আচ্ছা, তো এখানে বিক্রিয়াটার ফলে উৎপাদ কি হবে? দেখো, ফার্স্ট অফ অল এখানে উৎপন্ন হচ্ছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কার্বনেট। তাহলে বাকি থাকতেছে আর কি কি? দেখো, বাকি থাকতেছে CH3CH2, আর এখানে আছে এই যে একটা আছে হাইড্রোজেন, তাহলে লেখা যায় CH3, আর এই দেখো CH2 এর সাথে তুমি যদি এই হাইড্রোজেনের বন্ডিং করে দাও তাহলে সে হয়ে যাচ্ছে CH3, অর্থাৎ CH3 কিসের সংকেত বলো তো? ইথেনের সংকেত। CH3 কিসের সংকেত হতে পারে? ইথেনের সংকেত। তো আমাদের অপশনে আমাদেরকে খুঁজতে হবে যে CH3, দ্যাট মিনস এটা কি হতে পারে? C2H6, তার মানে আমাদের 31 এর সঠিক আনসারটা হচ্ছে ঘ নাম্বার। নেক্সট প্রশ্ন ফলো করো। দেখো কি বলেছে যে RCOONA প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়াল টু সোডিয়াম কার্বনেট প্লাস A। এখন বলতেছে যে আর এর একটা পরিচয় দিচ্ছে C2H5, অর্থাৎ ইথাইল মূলক। আর এর জায়গায় বসতেছে ইথাইল মূলক এবং বলতেছে যে এই যৌগটির আণবিক ভর কত হবে। ফাইন, তাহলে ফার্স্টে দেখো আর এর জায়গায় আমরা সেই ইথাইল মূলক বসালাম C2H5 COONA সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা জানি যে এই অংশটুকু অর্থাৎ সোডিয়াম অক্সাইড মানে NaO আর COONA মিলে তৈরি করবে সোডিয়াম কার্বনেট, তাহলে সোডিয়াম কার্বনেট তৈরি হলো। আর বাকি আছে কে কে? দেখো, বাকি আছে C2H5 এবং এর সাথে আছে হাইড্রোজেন, তাহলে C2H6 আমাদের A যৌগ, আমাদের A যৌগ। আচ্ছা, তাহলে এখন A যৌগের আণবিক ভর কত সেটাই বের করতে হবে। সো A যৌগের আণবিক ভর হচ্ছে কার্বন কয়টা? 2টা, সো 12 দুগুণে 24 প্লাস হাইড্রোজেন 6টা সমান 30। মোট কত হয়ে যাচ্ছে? আণবিক ভর কত? আমরা এখান থেকে আণবিক ভর পাচ্ছি 30। তো এখান থেকে দেখো আমাদের ঘ নাম্বারটাই হচ্ছে অ্যান্সার হিসেবে বলতেছে যে আমাদের এখানকে সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার, আণবিক ভর হচ্ছে 30। তাহলে আমাদের বলা যায় 32 নম্বরের সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা, 33 নাম্বার প্রশ্ন। দেখো এখানে কি বলেছে, এখানে আর এর একটা পরিচয় দিচ্ছে এবং COONA। তো আর এর জায়গায় আমাদেরকে একটা সংকেত বলছে, কি বলতেছে? CnH2n+1, একটা সাধারণ সংকেত বলতেছে এবং n এর ভ্যালু বলতেছে 4, অর্থাৎ আর এর জায়গায় খেয়াল করো, আর এর জায়গায় আমার n এর ভ্যালু হচ্ছে 4। তো এটা আমি কীভাবে হিসাব করবো? এখন বলতেছে উক্ত বিক্রিয়ায় বিক্রিয়ক লবণটির নাম কি? লবণটি হচ্ছে এইটা যার আর এর ভ্যালু হচ্ছে 4, যার আর এর ভ্যালু কত? যার আর এর ভ্যালু হচ্ছে 4। এখন আমরা তো নর্মালি জানি যে আর এর ভ্যালু যদি 4 হয় তাহলে এখানেও তো একটা কার্বন আছে, COON এর মধ্যেও তো আমি একটা কার্বনকে দেখতে পাচ্ছি। সো মোট কার্বন কয়টা? 5টা। তো নাম কি হবে? সোডিয়াম পেন্টানয়েড। 5 কার্বন থাকলে সেখান থেকে আমরা বলি পেন্টানয়েড। সো আর বিশিষ্ট যে লবণ, সেই লবণের নাম হচ্ছে সোডিয়াম পেন্টানয়েড, লবণের নাম হচ্ছে সোডিয়াম পেন্টানয়েড। আচ্ছা, যাচ্ছি পরবর্তী অংশে। দেখো কি বলতেছে যে X প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, দ্যাট মিনস এটাকে বলা হয় সোডা লাইম। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা C3H8 এবং সোডিয়াম কার্বনেট। তো প্রশ্ন হচ্ছে X যৌগটির নাম কি? ওকে, তো জাস্ট এটা খুব সহজেই আমরা একটা ব্যাক ক্যালকুলেশন করতে পারি। প্রথম কথা হচ্ছে এখানে কার্বন কয়টা? আমাদের 3টা। আর এখানে এই যে একটা কার্বন আছে, তাহলে মোট কার্বন কয়টা? 4টা। তো সোডিয়াম তো থাকবেই সবার সাথে, সোডিয়াম বিউটানয়েড, 4টা কার্বন, সোডিয়াম বিউটানয়েড। সো এটা রিভার্স প্রক্রিয়া হচ্ছে আমরা এখন যে বিক্রিয়া নিয়ে আলোচনা করতেছি সেটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া সবসময় উৎপাদে কার্বন হ্রাস পায়, একটা কার্বন কমে যাচ্ছে। সো সহজ হিসাব, যেহেতু এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রোপেন, তাহলে অবশ্যই বিক্রিয়াটা সেটা কি? বিউটানয়েড সামথিং কিছু একটা ছিল। এই জন্যই কিন্তু আমাদের এখানের গ নাম্বারটা সঠিক অ্যান্সার, যে সোডিয়াম বিউটানয়েড। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একটু ফলো করো। দেখো এখানে কি বলতেছে, CnH2n+1। আচ্ছা, এবং বলতেছে এখানে n এর মান 2। সো যদি আমরা n এর মানকে 2 বসাই, দেখো যদি আমরা n এর ভ্যালুকে কত বসাই? 2 বসাই, তো তাহলে X যৌগটি কে হতে পারে? তাহলে প্রথমে এভাবে চিন্তা করব যে n যদি 2 হয় আর এখানে তো একটা কার্বন আছে, সো মোট কার্বন কয়টা? মোট কার্বন হচ্ছে 3টা। 3 কার্বনে কি হবে? সোডিয়াম প্রোপানয়েড।
তো সোডিয়াম প্রোপানয়েড থেকে একটা হাইড্রোজেন যদি আমরা কমাইয়ে ফেলি তো কি হবে, এখান থেকে ইথেন তৈরি হবে, ইথেন, যেটা কিনা C2H6। আমরা কিন্তু এই বিক্রিয়াটা অলরেডি দেখেছি, এই যে দেখো এই বিক্রিয়াটা হুবহু এই বিক্রিয়ার মতোই আর কি, অর্থাৎ দুইটা কার্বন হচ্ছে আর এর মধ্যে দেখো আর এর মধ্যে আমরা পাচ্ছি দুইটা কার্বন প্লাস COONA, এবার পাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এই যে আমাদের ইথেন তৈরি হয়ে গেল C2H6, আমরা এখান থেকে ইথেন তৈরি করতে পারলাম। ওকে, সো যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো বলতেছে যে এখান থেকে আমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে এক্স যৌগটিকে, এই যে এক্স যৌগটি কি হবে আমরা সহজে হিসাব করি, এখানে কয়টা কার্বন আছে, একটা দুইটা তিনটা, সো কি হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। সোডিয়াম প্রোপানয়েড থেকে আমরা কি পাবো, সোডিয়াম প্রোপানয়েড থেকে পাবো আমরা ইথেন C2H6। ওকে, সো এটা একটা বহুপদী প্রশ্ন, সো আমাদেরকে এখানে আরো একটা প্রশ্ন আছে বা আরো একটা এখান থেকে অ্যান্সার করতে হবে। তো আমরা ফার্স্টে ক নাম্বার অ্যান্সার করলাম। এবারে দেখো এক্স যৌগটি, এখানে এক্স যৌগের কথা বলতেছে ক্লোরিনের সাথে বিক্রিয়ায় তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে। সো আমাদেরকে এখান থেকে কোন কোন অপশনটা আমরা নিতে পারবো সেটা আমাকে বলতে হবে। তো প্রথম কথা হচ্ছে যে ক্লোরিনের সাথে বিক্রিয়ায় তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, এই অপশনটি সঠিক না, এই অপশনটি আমরা নিতে পারবো না। তাহলে আমরা নিতে পারবো কোনটা সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থা থাকে, কেননা আমরা জানি যে অ্যালকেনের প্রথম 4টি সদস্য হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকে। সো এইখানে কার্বন সংখ্যা হচ্ছে 2, তো যেহেতু কার্বন সংখ্যা 2 তার মানে আমরা এটাকে নিতে পারতেছি। তো 2 এবং 3 নম্বর অপশনটি হচ্ছে সঠিক অপশন, 2 এবং 3। তো তাহলে আমরা কতকে সঠিক অ্যান্সার বলতে পারবো, গ নাম্বারটাকে আমরা এখান থেকে সঠিক অ্যান্সার বলতে পারবো। আচ্ছা, যাচ্ছি পরবর্তী অংশে। নিচের কোন বিক্রিয়া হতে সোডিয়াম কার্বনেট পাওয়া যায়, অর্থাৎ কোন বিক্রিয়ার মাধ্যমে আমরা সোডিয়াম কার্বনেট প্রস্তুত করতে পারবো। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, যেখান থেকে আমরা কি করতে পারি সোডিয়াম কার্বনেট প্রস্তুত করতে পারি। মূলত তোমরা দেখেছো এতক্ষণ যে বিক্রিয়াগুলো করেছি এই বিক্রিয়াগুলোর মধ্যেই কিন্তু আমাদের এই যে সোডিয়াম কার্বনেট প্রস্তুত হয়। অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মূল তত্ত্ব বা মূল থিওরি হচ্ছে আমরা এখান থেকে সোডিয়াম কার্বনেট তৈরি করতে পারবো, আমরা এখান থেকে একটা কার্বন কমিয়ে আমরা অ্যালকেন তৈরি করতে পারবো। সো এখানে মূলত ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার কথাই বোঝানো হচ্ছে। আচ্ছা, সো চলো যাচ্ছি আমরা নেক্সট অংশে। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে যে আমাদেরকে এখান থেকে প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। তো CH3COONA প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে বলতেছে মিথেন প্লাস A। এখন এই বিক্রিয়াটির নাম কি? ফার্স্ট অফ অল এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা হ্রাস পেয়েছে না বলতো? দেখো বিক্রিয়কের যে লবণ, সেই লবণের কার্বন হচ্ছে 2টা আর উৎপাদের মিথেনের কার্বন হচ্ছে 1টা। সো কার্বন সংখ্যা যেহেতু হ্রাস পেয়েছে তাহলে এই বিক্রিয়ার নাম কি বলতো? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কি নাম হতে পারে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ওকে ফাইন। সো যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন আমাদেরকে কি বলতেছে যে এই যৌগটা কে বলতো? যেহেতু ডিকার্বক্সিলেশন বিক্রিয়া সবসময় আমাদের সোডিয়াম কার্বনেট তৈরি হয়, সোডিয়াম কার্বনেট Na2CO3। এখন এই সোডিয়াম কার্বনেট সম্পর্কে আমাদেরকে তথ্য দিচ্ছে যে এটি ক্ষারীয় প্রকৃতির। ইয়েস, ক্ষারীয় প্রকৃতির। প্রমাণ চাও? যদি প্রমাণ চাও তাহলে প্রমাণটা হচ্ছে এইটা, যে সোডিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করতে পারে? সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করতে পারে, পানি তৈরি করতে পারে আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে। যেহেতু তার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করার সক্ষমতা সে রাখে, এজন্য তাকে আমি বলতে পারবো কোন প্রকৃতির? ক্ষারীয় প্রকৃতির। অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যেহেতু লবণ পানি সে তৈরি করতে পারে, অতএব তার প্রকৃতির হচ্ছে ক্ষারীয় প্রকৃতি। সো আমাদের 1 নাম্বার পয়েন্টটি সত্য। 2 নাম্বার সোডা অ্যাশ নামে পরিচিত, এর বাণিজ্যিক নাম হচ্ছে সোডা অ্যাশ। আর 3 নাম্বার লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, যেখানে তোমরা অলরেডি দেখছো এই বিক্রিয়ার ফলে কিন্তু ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসে তৈরি করতে পারতেছে। সো আমাদের এটাও সত্য। আমাদের এখান থেকে 3টা অপশনে সত্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে ক্ষারীয় প্রকৃতির বলবো, সোডা অ্যাশ নামে পরিচিত এটাও বলবো, লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার। সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা, এবারে নেক্সট প্রশ্নগুলো যাচ্ছে। বলতেছে কি দেখো যে কোন পদার্থটির আন্তঃআণবিক শক্তি সব থেকে বেশি? কোন পদার্থটির আন্তঃআণবিক শক্তি সব থেকে বেশি? সেখানে একটু মনে রাখতে হবে যে গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক শক্তি সব থেকে কম, তরল পদার্থ থাকে মিডিয়াম পজিশনে, আর কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি সব থেকে বেশি। তো এই যে অ্যালকেনের দেখো এরা সবাই কিন্তু ফার্স্ট অফ অল যারা আছে কেউ কেউ গ্যাসীয় কেউ কেউ তরল, কিন্তু যে উচ্চ কার্বন বিশিষ্ট যে অ্যালকেন সেগুলো কি কোন অবস্থায় থাকে বলতো? কঠিন অবস্থায় থাকে। সো আমাদের যেহেতু আন্তঃআণবিক শক্তি সব থেকে বেশি, তার মানে এখানের মধ্যে সব থেকে কঠিন অ্যালকেন কোনটা? সেটা হচ্ছে 20 কার্বন বিশিষ্ট অ্যালকেন,
তো C20H42 এইটার আন্তঃনামিক শক্তি সব থেকে বেশি। সাধারণ তাপমাত্রায় কোনটি গ্যাসীয়? সাধারণ তাপমাত্রা হচ্ছে বিউটেন। সাধারণ তাপমাত্রায় হচ্ছে বিউটেন, অর্থাৎ 4 পর্যন্ত যারা আছে 1 থেকে 4 অ্যালকেনের 1 থেকে 4 সদস্য পর্যন্ত হচ্ছে কি অবস্থায় থাকে? গ্যাসীয় অবস্থায় থাকে। 1 থেকে 4 পর্যন্ত সদস্যগুলো গ্যাসীয় অবস্থায় থাকে। ওকে, সাধারণ তাপমাত্রায় কোনটি তরল? তো 4-এর পরে যারা আসতেছে, 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে গ্যাসীয়, 4-এর পরে যারা আসবে তারাই হচ্ছে তরল। কিন্তু 4-এর পরে যারা আসবে তারা সবাই কি তরল হবে? না, তারা সবাই কিন্তু তরল হচ্ছে না। কেউ কেউ আবার কঠিন, যেরকম 19 বা 20 যাদের পারমাণবিক সংখ্যা অনেক বেশি, তাদেরকে আবার কোন অবস্থায় পাবো আমি? কঠিন অবস্থায় পাবো। সো দেখো এইখানে 4-এর নিয়ারেস্ট পরে, মানে 4 থেকে নিয়ারেস্ট যে, সে হচ্ছে কি আছে আমাদের 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন, সেটা হচ্ছে হেক্সেন। হেক্সেনকে আমরা তরল অবস্থায় পাবো। হেক্সেনকে আমরা তরল অবস্থায় পাবো। আচ্ছা, ইথিন হতে ইথেন উৎপাদনকালে কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়? নিকেল। ইথিন মানে কি বলতো? 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন। এই যে CH2 ডাবল বন্ধন CH2, ইথিন হতে যখন আমি হাইড্রোজেন সংযোজন করব তখন আমি কাকে প্রভাবক হিসেবে নিব? নিকেল। কাকে আমি প্রভাবক হিসেবে নিব? এখানে নিকেলকে আমি এখানে প্রভাবক হিসেবে ইউজ করব। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে 44-এর ক নাম্বার। 44-এর সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের ক নাম্বার। আচ্ছা, যাচ্ছি পরবর্তী অংশ। দেখো, মৃদু সূর্যালোকে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় চেতনানাশক দ্রব্য উৎপন্ন হয় কোন ধাপে? আচ্ছা, তো তাহলে আমাদেরকে এই বিক্রিয়াটা অবশ্যই কমপ্লিট করে দেখাতে হবে যে চেতনানাশক পদার্থ আমরা কোন ধাপে উৎপন্ন করতে পারি। সো ফার্স্টে হচ্ছে মিথেন নিব আমি, মিথেন প্লাস ক্লোরিন। তাহলে প্রথম ধাপে আমি কি উৎপন্ন করতে পারবো? মিথাইল ক্লোরাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এটা গেল আমার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে নিব আমি সেই মিথাইল ক্লোরাইড প্লাস অ্যাগেইন আমি ক্লোরিন নিব। সো এখান থেকে কি উৎপন্ন হবে? CH2 Cl2 প্লাস HCl, অর্থাৎ এটার নাম কি হতে পারে বলতো? ডাইক্লোরোমিথেন। 2টা ক্লোরিন বিধে এটার নাম হতে পারে ডাইক্লোরোমিথেন। সো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে আমি কি নিতে পারি? দেখো, CH2 Cl2 প্লাস অ্যাগেইন Cl, তাহলে কি উৎপন্ন হবে? এবার উৎপন্ন হবে CHCl3 প্লাস HCl। এটার নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। ট্রাইক্লোরোমিথেন। সো এইটাই কিন্তু তোমার চেতনানাশক দ্রব্য। চেতনানাশক দ্রব্য। সো কোন ধাপে পাচ্ছি আমরা এটা? এটা যদি হয় ফার্স্ট ধাপ, এটা তাহলে অবশ্যই সেকেন্ড ধাপ, এটা তাহলে অবশ্যই থার্ড, 3 নাম্বার ধাপ। সো 3 নাম্বার ধাপে আমরা এটা তৈরি করতে পারবো। সো দেখো এখানে বলেই দিচ্ছে যে গ নাম্বার, তৃতীয় ধাপে। আচ্ছা, C4H10 যৌগটি ফার্স্ট অফ অল বিউটেন। হ্যাঁ, এটা সত্য, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তাহলে এটাকে আমি বিউটেন বলতে পারবো। 2 নম্বর কি বলতেছে? 2 নম্বর বলতেছে যে আণবিক ভর 58। এখন তুমি হিসাব করো আণবিক ভর কত হতে পারে? কার্বন 4টা, 4 × 12 কত হয়? 4 × 12 48। 48 আর 10 কত হয়? 58 হয়। সো সেকেন্ডটা সত্য। আর 3 নাম্বার, কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, কোনোদিনও না, কারণ আমাদের অ্যালকেনে সবসময় কার্বন কার্বন একক বন্ধন থাকে। তো 3 নাম্বার অপশনটি সঠিক না। আমরা মূলত বিউটেন বলতে পারবো, আণবিক ভর 58 এটাও বলতে পারবো, কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট এটা আমরা বলতে পারবো না। সো 1 এবং 2 সঠিক, অর্থাৎ সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের ক নাম্বার। সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের ক নাম্বার। ওকে, সো দেখো আমি কিন্তু তোমাদেরকে আমাদের এই অংশে বা এই পর্বে যতগুলো আমাদের এমসিকিউ ছিল সেই সকল এমসিকিউগুলো কিন্তু তোমাদেরকে বিক্রিয়া করিয়ে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি যে কেন আমাদের অ্যান্সারগুলো ক, খ, গ অথবা ঘ হলো। আমাদের সম্পূর্ণ বইটি কিন্তু ঠিক সেমভাবে সাজানো। এখানে তোমরা প্রত্যেকটি চ্যাপ্টারের এমসিকিউ এর ব্যাখ্যা পেয়ে যাচ্ছ, অ্যান্সারগুলোর রিজন তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও আমাদের এই বইয়ের মধ্যে কিন্তু সাজেশন রয়েছে কেমিস্ট্রিতে ভালো করতে হলে কোন কোন চ্যাপ্টারগুলো কম পড়বা, কোনগুলোতে একটু বেশি ফোকাস দিবা। আবার হচ্ছে 25 থেকে শুরু করে 18 পর্যন্ত বোর্ড প্রশ্নের সমাধান প্লাস কিউআর কোড ভিত্তিক ভিডিও, অর্থাৎ কেমিস্ট্রির একটি পূর্ণাঙ্গ প্যাকেজই হতে যাচ্ছে তোমাদের জন্য ইজি কেমিস্ট্রি বইটি। যারা দুর্বল আছো কেমিস্ট্রিতে বা ভালো করতে চাচ্ছ অনেক বেশি, তাদের জন্য এই বইটি হতে পারে একটি ভালো দিক নির্দেশক বা ভালো সহায়ক। তো আমি আশা করবো তোমরা এই বইটি যারা দুর্বল আছো বা যারা কেমিস্ট্রিতে ভালো করতে চাও তারা সংগ্রহ করবে। এই আশা রেখেই আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি। নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।